গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 4th জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে প্রথম প্রশ্ন, পুরুষদের ফুটবল বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করা ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগালের প্লেয়ার। ইনি পুরুষদের ফুটবলের বিশ্বকাপে নকআউট ম্যাচে গোল করা ইতিহাসের সব থেকে বয়স্ক খেলোয়াড় হলেন, প্রবীণতম বা বয়স্ক খেলোয়াড়। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে এই অনন্য কীর্তি তিনি করেছেন। পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডোর বয়স ছিল 41 বছর 147 দিন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। বিশ্বকাপের নকআউট পর্বে তিনি 1 নম্বরে থাকলেও বিশ্বকাপের ইতিহাসে সামগ্রিকভাবে তিনি দ্বিতীয় প্রবীণতম গোলদাতা। এই তালিকায় 1 নম্বরে আছেন ক্যামেরুনের কিংবদন্তি স্ট্রাইকার রজার মিলা। তিনি 1994 সালে বিশ্বকাপে 42 বছর 39 দিন বয়সে গোল করেছিলেন, যেটা এখনো পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড রয়েছে। নেক্সট, 2026 সালে জুলাই আগস্টে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1 উৎক্ষেপণ করা হচ্ছে। এই অভিযানটার অফিসিয়াল নাম কি রাখা হয়েছে? মিশন আগমন। খুব গুরুত্বপূর্ণ। দেখো, বিক্রম-1 রকেটটার নাম, এটা ভারতের প্রথম বেসরকারি ভাবে তৈরি অরবিটাল লঞ্চ ভেহিকল। হায়দ্রাবাদ ভিত্তিক স্পেস স্টার্টআপ স্কাইরুট এরোস্পেস এটাকে ডেভেলপ করেছে। বিক্রম-1 রকেটের এই প্রথম অভিযানটার নাম রাখা হয়েছে মিশন আগমন। এটা 2026 সালের 12 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে যে কোনো দিন পরিচালিত হবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা মহাকাশে পাড়ি দেবে। ভারতের মহাকাশ কর্মসূচির জনক আমরা জানি ডক্টর বিক্রম সারাভাই। তো এই বিক্রম সারাভাইয়ের নাম অনুযায়ী এই রকেটের নামকরণ করা হয়েছে। এই রকেটটা প্রায় 7 তলা বিল্ডিং এর সমান উঁচু, আর এর বডি সম্পূর্ণ কার্বন কম্পোজিট দিয়ে তৈরি। এটা 350 কেজি পর্যন্ত ওজনের ছোট স্যাটেলাইটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে নিখুঁতভাবে স্থাপন করতে সক্ষম। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে রাখি, WBPSC মিসলেনিয়াসের ব্যাচ উইথ মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের চলছে কনসেপচুয়াল, এবং এখানে তোমাদের লিমিটেড অফার এই উইক পর্যন্ত রয়েছে। PP10 কুপন কোড ইউজ করে তোমরা এটার উপরও 10% ডিসকাউন্ট পেতে পারো। এখানে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি ব্যাচ চলছে উইথ মক টেস্ট ব্যাচ। এছাড়া রেলওয়ের জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ, তোমাদের WBCS রেলওয়ে SSC সব পরীক্ষার জন্য WBP কেপি ব্যাচ, এছাড়া কেপি কনস্টেবল মেন, আপার প্রাইমারি টেট, এই সমস্ত ব্যাচও চলছে। এগুলো ডেমো ক্লাস তোমরা অ্যাপে গিয়ে কোর্স সেকশন থেকে দেখতে পারো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। 3 নম্বর প্রশ্ন, 2026 সালের 1 জুলাই কোন রাজ্য ক্যাবিনেট সামুদ্রিক মাছের উৎপাদন আর রপ্তানি বাড়াতে 10 বছর মেয়াদী ডিপ সি ফিশিং মিশন অনুমোদন করেছে? এটা করেছে উড়িষ্যা। দেখো, 1 জুলাই 2026 উড়িষ্যা ক্যাবিনেট এই ফ্ল্যাগশিপ মিশনটা অনুমোদন করেছে। এটা আগামী 10 বছরের জন্য পরিচালনা করা হবে। এই প্রজেক্টের আনুমানিক বাজেট হবে প্রায় 2295.45 কোটি টাকা বা 2000 কোটি টাকারও বেশি আর কি। মিশনটা কেন্দ্র আর রাজ্য সরকারের যৌথ তহবিল, সুবিধাভোগীদের অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক অর্থায়ন এবং PPP মডেলের মাধ্যমে ধাপে ধাপে ইমপ্লিমেন্ট করা হবে। 2036 সালে যে মূল লক্ষ্যগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে বার্ষিক অতিরিক্ত 2 লাখ মেট্রিক টন সামুদ্রিক মাছ উৎপাদন করা, মৎস্য শিল্পে 50,000-এরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, সামুদ্রিক পণ্য রপ্তানি বার্ষিক 5,000 কোটি টাকায় নিয়ে যাওয়া। ব্লু ইকোনমি হাব, দেখো এই মিশনের জ্ঞান উদ্ভাবন আর সমন্বয় কেন্দ্র হিসেবে একটা ডেডিকেটেড ব্লু ইকোনমি হাব বা বি হাব গঠন করা হবে। এরপরে নারী আর শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কোন রাজ্য পুলিশ অপারেশন সুরক্ষিত সাইবার স্পেস নামক একটা 28 দিনের বিশেষ অভিযান শুরু করেছে? গুজরাট পুলিশ। নারী আর শিশুদের জন্য ডিজিটাল বা সাইবার জগৎকে আরো নিরাপদ করে তোলা এবং তাদের বিরুদ্ধে হওয়া সাইবার ক্রাইম প্রতিরোধ করার লক্ষ্যে এটা করা হচ্ছে। এটা
একটা 28 দিন ব্যাপী রাজ্যব্যাপী ক্যাম্পেইন, যেটা 2026 সালের 1 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত চলবে। এরপর 2026 সালের জুনে অনুষ্ঠিত গ্লোবাল স্কিলস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ভারত 3টে সোনা সহ মোট 5টা পদক জিতেছে। এই আন্তর্জাতিক ইভেন্টটা কোন দেশে আয়োজিত হয়েছিল? এটা হয়েছিল অস্ট্রেলিয়াতে। 2026 সালের 23 থেকে 29 জুন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ভারত এই আন্তর্জাতিক ইভেন্টে মোট 5টা মেডেল বা পদক জিতেছে। ভারত মোট 3টে সোনা, 1টা রূপো আর 1টা ব্রোঞ্জ পদক জিতেছে। তরুণদের আন্তর্জাতিক যন্ত্রপাতি আর মূল্যায়ন প্রক্রিয়ার সাথে অভ্যস্ত করে তোলা এবং উচ্চচাপের প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এই ইভেন্টে মোট ভারত 5টা পদক জিতেছে। পবন ভদ্রাবতী সুরেশা, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, মৌসম কুমার গিরি, ক্লাউড কম্পিউটিং, বিষ্ণুপ্রিয়া সুনীল, স্বাস্থ্য আর সামাজিক যত্ন ক্যাটাগরি থেকে। আর অন্যান্য পদক বিজয়ীরা হচ্ছেন হর্ষ রমেশ পাওয়ার, 3টে 3D ডিজিটাল গেম আর্ট থেকে, মুস্কান পেইন্টিং আর ডেকোরেটিং থেকে, ব্রোঞ্জ। এরপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কাকে তাদের নতুন কার্যনির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে? রবি শঙ্কর। ডেপুটি গভর্নর শিরিশ চন্দ্র মুর্মু, ডেপুটি গভর্নর স্বামীনাথন জানাকি রমন, ডেপুটি গভর্নর ডক্টর পুনম গুপ্তা এবং রোহিত জৈন, এই 4জন তোমার ডেপুটি গভর্নর রয়েছেন। হেডকোয়ার্টার মুম্বাই, গভর্নর সঞ্জয় মালহোত্রা, আর ভারতের রিজার্ভ ব্যাংকের ইনি 26তম গভর্নর বর্তমানে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আমাদের এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই কে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। এটা স্থাপিত হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে। 1926 সালে এই কমিশন রিপোর্ট জমা দিলেও এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935। ডক্টর B.R. আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটাতে আরবিআই ধারণা দিয়েছিলেন। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত, সদর দপ্তর মুম্বাই। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, নন ইন্ডিয়ান। আর প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেশী। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। আর সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন। 25তম গভর্নর শক্তিকান্ত দাস। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন মনমোহন সিং। এগুলো অল অ্যাবাউট আরবিআই। আরবিআই জাতীয়করণ হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এর প্রতীকী হচ্ছে চিতাবাঘ এবং পাম গাছ। প্রথমে লোগোতে সিংহের ছবি ছিল, পরে সেটাকে বাঘের ছবি দিয়ে রিপ্লেস করা হয়, কারণ আমাদের ভারতের জাতীয় পশু বাঘ। 2টো কলেজ রয়েছে ট্রেনিং কলেজ রিজার্ভ ব্যাংকের, চেন্নাইয়ের রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ আর কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং পুনেতে রয়েছে। আর ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভান্ডারের একজন সদস্য। 1 টাকার নোট ছাড়া বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। এরপরে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কাকে SPF লিডারশিপ অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে? সুনীল ভারতী মিত্তালকে। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম প্রদান করেছে এটা ভারতী এন্টারপ্রাইজেস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত 9ম বার্ষিক লিডারশিপ সামিট চলাকালীন এই সম্মাননা দেওয়া হয়। ভারত আর উত্তর আমেরিকার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক আর কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অসামান্য অবদান। এরপর 2026 সালে চর্চায় থাকা নাসার বিখ্যাত স্পেস টেলিস্কোপ সুইফট অবজারভেটরি কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কোন রোবোটিক মহাকাশযানটা তৈরি করা হয়েছে? লিঙ্ক। স্পেস টেলিস্কোপটার নাম নীল গেরেলস সুইফট অবজারভেটরি, যেটা 2004 সালে নাসা দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল। এটা একটা রোবোটিক সার্ভিসিং মিশন, যার মূল উদ্দেশ্য টেলিস্কোপটাকে বায়ুমণ্ডলে ভেঙে পড়া থেকে রক্ষা করা আর কক্ষপথের উচ্চতা বৃদ্ধি করা। মহাকাশযানটার নাম লিঙ্ক। অ্যারোজন ভিত্তিক বেসরকারি স্পেস স্টার্টআপ ক্যাটালিস্ট স্পেস টেকনোলজিস এটা ডেভেলপ করেছে। আর সে টেলিস্কোপটার বর্তমান কক্ষপথের উচ্চতা প্রায় 360 কিলোমিটার থেকে বাড়িয়ে 600 কিলোমিটারে উন্নীত করা হচ্ছে। এই সার্ভিসিং প্রজেক্টের মোট খরচ হয়েছে খরচ ধরা হচ্ছে $30 মিলিয়ন। 2024 সাল থেকে শুরু হওয়া তীব্র সৌর কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলীয় ড্র্যাগ বা ঘর্ষণ বৃদ্ধি পায়, যার কারণে
2025 সালের প্রথম দিক থেকে এই সুইফট এর কক্ষপথ ক্রমাগত নিচে নামতে শুরু করে। লিঙ্ক মহাকাশযানটাকে নর্থরপ গ্রুম্যান পেগাসাস এক্সেল রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হবে। এই মহাকাশযানটা 3টে রোবোটিক আর্ম বা হাত ব্যবহার করে সুইফট টেলিস্কোপটাকে মহাকাশে ক্যাপচার করবে এবং তার আয়ন থ্রাস্টার ব্যবহার করে কক্ষপথের উচ্চতা বাড়াবে। এরপর 2026 সালের জুনে দীর্ঘদিনের জল বিবাদ মেটাতে কোন দুটো রাজ্যের মধ্যে 34,102 কোটি টাকার যমুনা ওয়াটার প্রজেক্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে? হরিয়ানা আর রাজস্থান। দীর্ঘদিনের অমীমাংসিত জল বিবাদ মেটাতে ভারত সরকার হরিয়ানা আর রাজস্থান সরকারের মধ্যে যমুনা জল প্রকল্প বাস্তবায়নের জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে এই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল এর উপস্থিতিতে এটা স্বাক্ষরিত হয়। এই মেগা প্রকল্পের মোট বাজেট 34,102 কোটি টাকা। 1994 সালের আপার যমুনা রিজার্ভ বোর্ড চুক্তিকে বাস্তবায়ন করা আর রাজস্থানকে তার ন্যায্য প্রাপ্য যমুনার জল সরবরাহ করার উদ্দেশ্যে। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে হাথনিকুন্ড ব্যারেজ থেকে ওয়েস্টার্ন যমুনা খাল হয়ে 3টে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে রাজস্থানের প্রায় 580 মিলিয়ন কিউবিক মিটার যমুনার জল পাঠানো হবে। দেখো, যে যে জায়গাগুলো এতে বেনিফিট পাবে সেটা হচ্ছে রাজস্থানের সিকার, চুরু, ঝুনঝুন। মোট কথা রাজস্থান আর হরিয়ানা এইটা মেনলি মনে রাখলেই হবে। হরিয়ানার ভিওয়ানি, ফতেহাবাদ এইগুলো। এরপরে প্রতি বছর 1 জুলাই ভারতে জাতীয় চার্টার্ড অ্যাকাউন্টস দিবস পালিত হয়। 2026 সালের 1 জুলাই এই উপলক্ষে ICAI কততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো? 78তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো ICAI। প্রতি বছর 1 জুলাই এই জাতীয় চার্টার্ড অ্যাকাউন্টস দিবস পালন করা হয়। 1949 সালের এই দিনে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় হিসাব নিয়ামক সংস্থা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা দিবসকে স্মরণ করতে এবং দেশের অর্থনৈতিক স্বচ্ছতায় CA এর অবদানকে সম্মান জানাতে এটা পালিত হয়। 1 জুলাই 2026 তারিখে ICAI তার 78তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। আর আগের দিনে হোমওয়ার্ক গুলো দেখে নাও। ভারতের মানে কতগুলো রাজ্যে আইনসভায় উভয় কক্ষ মানে দ্বিকক্ষ বিশিষ্ট সভা রয়েছে, আইনসভা রয়েছে, এটা হয়ে যাবে 6টা রাজ্যে। আর ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নতুন কর কাঠামো অনুযায়ী কত টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনো আয়কর দিতে হয় না? আর ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম নিচের কোন শহরে অবস্থিত? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 জুলাই এই প্রশ্নগুলো ছিল আমাদের। কাকে ভারতীয় সেনাবাহিনীর 31তম চিফ অব দ্য আর্মি স্টাফ বা সেনা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? জেনারেল ধীরাজ শেঠ। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন দেশে অনুষ্ঠিত G7 সম্মেলনে ঐতিহ্যবাহী উপহার হিসাবে নাগরী অশ্বগন্ধা প্রদান করেছেন? ফ্রান্স। বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক মহড়া রিমপ্যাক কোন দেশ আয়োজন করে? আমেরিকা। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ড্রোন যুদ্ধের জন্য কোন নামে একটি নতুন বিশেষায়িত ব্যাটালিয়ন বা ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে? বাজ ব্যাটালিয়ন। 2026 সালের 1 জুলাই থেকে উত্তরপ্রদেশ সরকার তাদের বিখ্যাত স্কুল চলো অভিযানের দ্বিতীয় পর্যায়টি কোন জেলা থেকে আনুষ্ঠানিকভাবে চালু করেছে? সাহারানপুর। সম্প্রতি খবরে থাকা দূরপাল্লার ক্রুজ মিসাইল FP5 ফ্ল্যামিঙ্গো কোন দেশ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে? ইউক্রেন। 2026 সালের জুলাই মাসে চর্চায় থাকা আরুল মিহু নবশক্তি বিনায়গর মন্দিরটা ভারত মহাসাগরের কোন দ্বীপ রাষ্ট্রের একমাত্র হিন্দু মন্দির? সেশেলস। প্রতি বছর 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত ভারতে সপ্তাহব্যাপী বন মহোৎসব পালিত হয়। 1950 সালে এই বিখ্যাত পরিবেশ আন্দোলনের সূচনা কে করেছিলেন? KM মুন্সি। ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনীর সাউদার্ন এয়ার কমান্ডের নতুন এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? এয়ার মার্শাল জসবীর সিং মান। কাকে আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত আরো 6 মাসের জন্য কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত করা হয়েছে? রবি আগরওয়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 16তম CCHFW মিটিং এর শিশুদের চিকিৎসার উন্নতির জন্য কোন নতুন একীভূত প্রকল্প চালু করেছেন? সমগ্র শিশু বাল স্বাস্থ্য কার্যক্রম।
এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।